দালাল এবং বহিরাগতদের দৌরাত্বে বেশিরভাগ সরকারি হাসপাতালের বহির্বিভাগে বিড়ম্বনার শিকার রোগী এবং স্বজনরা। প্রতিরোধে অভিযান চলছে দাবি কর্তৃপক্ষের। কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া থেকে শুরু হলো স্মার্ট কার্ড বিতরণ। পর্যায়ক্রমে দেওয়া হবে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে। শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সব শিশুর জন্য বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করার প্রত্যয়। চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে কম হবে প্রবৃদ্ধি, পূর্বাভাস বিশ্ব ব্যাংকের। আর কখনোই 7% নিচে নামবে না নিউ ইয়র্কে অর্থমন্ত্রী। এবং প্রেমের প্রস্তাবে রাজি না হয় সিলেটের মহিলা কলেজের এক ছাত্রীকে কুপিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সম্পাদক। মাথায় রক্তক্ষরণ, অবস্থায় আশঙ্কাজনক। প্রবাসের সঙ্গে সময় রয়েছে, আমি তরিকুল ইসলাম সৌরভ। অতিরিক্ত রোগীর চাপে বহির্বিভাগের সেবা নিতে হিমশিম খাচ্ছে রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতাল। এতে বিড়ম্বনার শিকার রোগীদের অনেকেই চলে যাচ্ছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, পরীক্ষা নিরীক্ষা নিয়েও হয়রানি এখনো বন্ধ হয়নি। তবে কর্তৃপক্ষের দাবি, দালালদের দৌরাত্ম্য কমছে অনেকটাই। স্বাস্থ্য অধিদপ্তরের আশ্বাস, উপজেলা ও জেলা হাসপাতালে চিকিৎসার সুযোগ বাড়িয়ে ঢাকায় রোগীর চাপ কমানো হবে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ডাক্তার আমার সাথে কোনো কথা না বলে জাস্ট আমাকে একটা তার কার্ড ধরা দিল এবং সে বললো আমার চেম্বারে যে দেখা করো। বলে যে এখানে নাকি এক্সরে রিপোর্ট সুন্দর হয় না, রঙিন করে উঠাইতে হবে, ডিজিটাল, এই জন্য বাইরে যেতে হয়। বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরে সেবা নিতে আসা রোগীদের অনেকেরই রয়েছে এমন অভিজ্ঞতা। তাদের মন্তব্য, সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত কেবল এক শিফটে বহির্বিভাগ খোলা থাকায় বেশ ভোগান্তিতে পড়েন তারা। সরকারি হাসপাতাল বন্ধ হয়ে গেছে, এখন গাড়ি থেকে নামবে শুনছি যে বন্ধ হয়ে গেছে, এখন আবার গাড়ি তুই আবার পল্টনে যাইতে হবে। ভিড় না থাকলে আর আগে চলে যেতাম, ভিড়টা দেখে আর কি দেরি হলো। ডাক্তাররা যখন বলে বাইরে করতে, তখন করতে হয় আর কি। বাইরে করলে তো বেশি টাকা লাগে, এখানে করলে তো কম টাকা লাগে। কর্তৃপক্ষ জানান, যেসব হাসপাতালে মাত্রাতিরিক্ত রোগী আসেন সেসব জায়গায় দ্বিতীয় শিফটেও চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিকেলের শিফটে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রোগ্রাম চালু করতে চাচ্ছি। আমাদের যা আছে ক্যাপাসিটি, অনেক বেশি রোগী আছে। আমার একটা প্রশ্ন করুন, কোথাকার রোগী আসে? আসলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো এলাকার রোগীগুলো আসে। তা আমাদের আসলে এটা এক ধরনের আউটডোরে যেমন ওভারলোড, ইনডোরে ওভারলোড। ঢাকা মেডিকেল সহ অন্য 4টি জেনারেল হাসপাতালের বহির্বিভাগের উপর চাপ কমাতে হৃদরোগ, কিডনি, অর্থোপেডিক, ইএনটি হাসপাতাল ও নিউরোসায়েন্স ইনস্টিটিউট সহ বিশেষায়িত হাসপাতালগুলোতে রোগীদের যেতে পরামর্শ দেন কর্তৃপক্ষ। এছাড়া ঢাকার উপকণ্ঠে আরও একটি জেনারেল হাসপাতাল চালু করার কথাও জানান তারা। পরিকল্পনারও পরিবর্তন হয়েছে, সে সরকার পর্যায়ক্রমে সমস্ত ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোকে কিন্তু আড়াইশো বেড করছে এবং তার সাথে কিন্তু আপনি যেখানে 3-4জন কনসালটেন্ট পোস্টিং ছিল সেখানে 17-18জন কনসালটেন্টকে নিয়োগ করেছে। যন্ত্রপাতির কৃত্রিম সংকট তৈরি করে ও বাণিজ্যিক উদ্দেশ্যে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের যে অংশে সবচেয়ে বেশি আমাদের দুর্নাম ছিল, আপনারা জানেন যে সোহরাওয়ার্দী কমপ্লেক্স বা অ্যারাউন্ড এইদিকে এই ধরনের বেশি দুর্নাম ছিল। এখানে কিন্তু আমরা অলমোস্ট এখন বলতে পারি যে এই ধরনের এই দালাল বা এই ধরনের তারা লোকবল ভেঙে নেওয়া বা এইগুলোকে কিন্তু আমরা অনেকটাকেই কন্ট্রোল নিয়ে আসতে পারছি। অফিস সময় ফাঁকি দিয়ে বা অফিস থেকে কোনো ফ্যাসিলিটিস নিয়ে তার করার কোনো সুযোগ নাই। এই ধরনের যদি কোনো অভিযোগ কারো শুনে থাকি বা কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী যদি এই ধরনের ইনভলভ হয়ে থাকে, তাদের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে। বহির্বিভাগে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ও তদারকি কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য রোগী ও স্বজনদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। একই অবস্থা ঢাকার বাইরের সরকারি হাসপাতালের বহির্বিভাগে। যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। নানা অনিয়ম আর দালালের দৌরাত্ম্যে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের উত্তরাঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম আশ্রয়স্থল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগীর অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। তবে এসব সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যার নিকট আত্মীয় বা চিনা পরিচয় তাকে আগে ঢুকে দিছে। এই মুহূর্তে বলছে যে না, ডাক্তার এখন মিটিং এ আছে, আমরা ঘন্টার পর ঘন্টা বসে আছি, আমাকে কেউ অ্যালাউ করতেছে না। কত ডাক্তার, এই ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তারের কাছে যাও, ওই ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তারের কাছে যাও। যাতে দালালদের খপ্পরে রোগীরা না পড়ে, সে ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট আছি।
রিপ্রেজেন্টেটিভরা অনেক সময় তারা ডাক্তারদেরকে প্রভাবান্বিত করে তাদের ওষুধ বাইরে থেকে লেখানোর চেষ্টা করতো, সেটাও আমরা বন্ধ করেছি। খুলনা মেডিকেলের বহির্বিভাগ থেকে ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন রোগীরা। হাসপাতালের চিকিৎসকরা সময় মতো না আসায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। এছাড়া হাসপাতালটিতে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য রয়েছে বলেও অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। বলছে যে ভাই আপনার কোন ডাক্তার দেখবেন, আমি কইছি চর্মরোগের ডাক্তার দেখবেন, অমুকখানে ডাক্তার আছে, 100 টাকা করে নেয়, 500 টাকা করে নেয়। 8টার সময় ভর্তি হবো, এখন এখানে এসে দেখতে 12টার সময় ডাক্তার আসবে। 7:30টার সময় আসতে বলেছেন, তো 12টার সময় আসবে ডাক্তার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে রোগীর অতিরিক্ত চাপের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পাশাপাশি দালালদের উৎপাতের অভিযোগ করেছেন রোগীরা। এদিকে লোকবল সংকটের জন্য এ ধরনের সমস্যা হচ্ছে বলে স্বীকার করেছেন হাসপাতালের পরিচালক। 500 বেডের জনবল এখন আছে। আমি আজকে ভর্তি 2380 জন, আউটডোরে 3000-এর উপরে রোগী। আমার কিন্তু জনবল বাড়ানো হয়নি, বাজেট বাড়ানো হয়নি। অনেক যন্ত্রপাতি যেগুলো অনেক পুরাতন, সেগুলি গত 1 বছর আমি আনতে পারিনি। আমাকে ভালো পরিবেশ দেন, ভালো যন্ত্রপাতি দেন, আমি অবশ্যই ভালো চিকিৎসা দেব। এছাড়া দেশের বেশিরভাগ সরকারি হাসপাতালের বহির্বিভাগে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার পাশাপাশি নানা অনিয়মের অভিযোগ তুলেছেন রোগী ও স্বজনরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া এবং ঢাকার রমনা এবং উত্তরা থেকে শুরু হলো জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সব নাগরিকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার সকালে কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় স্মার্ট কার্ড বিতরণের সময় তিনি একথা জানান। এদিকে কিছু অভিযোগ থাকলেও ভোটার তালিকায় নিবন্ধিত হওয়ার 3 মাসের মধ্যে স্মার্ট কার্ড হাতে পেয়ে খুশি এলাকাবাসী। কুড়িগ্রামের দাসিয়ারছড়া থেকে আরো জানাচ্ছেন রাশেদ লিমন। আগে আমরা মানুষ রূপে ছিলাম, কিন্তু কোনো গণনায় ছিলাম না। এখন আমাদের বাংলাদেশ সরকার আমাদেরকে গণনার ভিতর নিয়ে আমাদের আইডি কার্ড দিলেন, যাতে বাংলাদেশের পরিচিত হিসেবে মানুষ হিসাবে বসবাস করতে পারি, সকলের সঙ্গে মিলে থাকতে পারি। আব্দুল কাদেরের মতো দাসিয়ারছড়ার অনেকেই জানেন না স্মার্ট কার্ডের বহুবিধ ব্যবহার সম্পর্কে। তাদের আবেগ অন্যখানে। নানা বঞ্চনা আর অস্তিত্ব সংকট কাটিয়ে তাদের হাতে এসেছে নিজের পরিচয়ের দলিল। আমাদের জীবনে কোনো সুযোগ সুবিধা ছিল না, আজকে থেকে দেশের নাগরিক হলাম, আমাদের অত্যন্ত ভালো লাগতেছে। আমরা কোন বিভিন্নভাবে অ্যাকাউন্ট করতে পারবো, সরকারি চাকরি দরখাস্ত করতে পারবো, বিদেশে যেতে পারবো, এই জন্য আমরা অত্যন্ত খুশি। এদিকে ভোটার তালিকা অন্তর্ভুক্তিতে সরকারি কোনো ফি না থাকলেও অনেকেরই অভিযোগ নিবন্ধনের সময় পয়সা গুনতে হয়েছে তাদের। স্লিপ দেওয়ার সময় তো ফটো উঠে স্লিপ দিয়ে দিয়েছে, আর বলছে এটা যাতে হারায় না। টাকা লাগছে এটা 80 টাকা লিখে পেলা। জেলা ডিসি আসিয়ে উনি সিদ্ধান্ত নিয়েছে যে 50 টাকা করে দিবেন, দিয়ে সবাই ভোট করবেন। বিতরণ কার্যক্রম উদ্বোধন করে সিইসি জানান, প্রথমে 18 বছরের বেশি সকল নাগরিককে স্মার্ট কার্ড দেওয়া হলেও পরবর্তীতে নিবন্ধিত 15 বছরের ঊর্ধ্বে সকল নাগরিককেই আনা হবে এর আওতায়। এটা এখন পর্যন্ত শুধুমাত্র যারা ভোটার তারাই পাবেন। প্রথম পর্যায়ে 9 কোটি কার্ড এখন প্রিন্ট হচ্ছে, তারপরেও আমাদের প্রায় 1 কোটির মতন ভোটার রয়ে যাবেন, যাদের জন্য আমরা এখনই ব্যবস্থা গ্রহণ করছি, যাতে করে তাদেরকেও একই সাথে আমরা স্মার্ট কার্ড প্রদান করতে পারি। প্রথম দফায় দাসিয়ারছড়ার 925 জনকে দেয়া হবে স্মার্ট কার্ড। ভাবা যায় স্বাধীন দেশের মাঝে ছোট্ট একটি ভূখণ্ড, অথচ পরাধীন। সব শৃঙ্খল ভেঙে দাসিয়ারছড়া এখন বাংলাদেশের। আর তাই তো 68 বছরের গঞ্জনা সহ্য করা এই মানুষগুলোর কাছে এক আবেগের নাম স্মার্ট কার্ড, এক স্বীকৃতির নাম স্মার্ট কার্ড। রাশেদ লিমন, সময় সংবাদ, দাসিয়ারছড়া, কুড়িগ্রাম। এদিকে প্রথম দিন রাজধানীর রমনা এবং উত্তর এলাকায় 4টি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে কার্ড বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। প্রথমবার নতুন এই কার্ড পেয়ে খুশি নগরবাসী। একই সময় উত্তর সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের স্মার্ট কার্ড দেয় সংস্থাটি। বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করতে গিয়ে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বলেছেন, ছোটখাটো কিছু সমস্যা ছাড়া স্বাভাবিকভাবেই বিতরণ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে রাজধানীর প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে বলে জানান তিনি। সব শিশুর জন্য বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি শিশুও যেন না খেয়ে নিরক্ষরতার অন্ধকারে না থাকে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সোমবার সকালে রাজধানীর শিশু একাডেমিতে
বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় শিশু নির্যাতনে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে জানিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিশুদের জন্য বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করছে সরকার। আমাদের শিশুদের তাদের যে মেধা তার বিকাশের জন্য সুযোগ থাকে, সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে। এবং আমরা চাই যে আমাদের দেশে ধনী দরিদ্র প্রতিবন্ধী অটিস্টিক বা যে ধরনের শিশু হোক সকলেরই যেন সমান অধিকার থাকে, কোনো বৈষম্য যেন না থাকে। সেই বৈষম্যহীন একটা সমান অধিকার যেন তাদের থাকে, সেই ধরনের একটি সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। শিশু নির্যাতনে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। শিশু নির্যাতন রোধ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। একটি শিশুও যেন অশিক্ষার অন্ধকারে না থাকে। প্রত্যেকটা শিশু লেখাপড়া শিখবে। একটা দরিদ্র পরিবারে জন্মায় বলেই সে দরিদ্র, কিন্তু এই শিশুটি ধনীর ঘরে জন্মালে সে তো ধনী হতো। কাজে এই ব্যবধানটা যেন শিশুদের মাঝে কোনো মতেই না দেখা দেয়। কাজে আমাদের দেশের একটি শিশুও যেন না খেয়ে কষ্ট না পায়, কারণ 16 কোটি মানুষের খাবার আমরা নিশ্চিত করছি, যাতে আমার শিশুরা কেন কষ্ট পাবে, পুষ্টিহীনতা ভুগবে। এরপর শিশু কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শক সারি থেকে উপভোগ করেন প্রধানমন্ত্রী। এর আগে শিশু একাডেমি প্রাঙ্গণে শেখ রাসেল ডিজিটাল লাইব্রেরিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জেলা পরিষদ অধ্যাদেশ 2016 এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন অধ্যাদেশ 2016 সংশোধন করে আইন আকারে জারির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার শুরুতে গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো কারখানায় 39 জন নিহত এবং সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। জেলা পরিষদ আইনের সংশোধনে বলা হয়, জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চাইলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে পারবেন জেলা প্রশাসকরা। এছাড়া আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কানাডা এবং যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফ করেন। প্রবাসের সময় আরো থাকছে, গুলশান হামলায় তাহমিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি দাবি পুলিশের, জানিয়েছেন সংশ্লিষ্টতা পাওয়া গেলে আবারও ডাকা হবে। এবং সময় সংবাদকে জিডি হয়রানি নিয়ে প্রতিবেদন প্রচারের পর রাজধানীর রূপনগর থানার সেই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত। প্রেমের প্রস্তাবে রাজি না হয় সিলেটের মহিলা কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সম্পাদক। সোমবার বিকেলে এমসি কলেজের ক্যাম্পাস এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা বদরুলকে আটক করেছে পুলিশ। রিপোর্টার ইকরামুল কবিরের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সিলেট এমসি কলেজে স্নাতক পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস। এ সময় তাকে ছুরিকাঘাত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম। পরে মেয়েটিকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা থেকে হল থেকে বাড়ির উপরে 5টার সময় বারোই যাওয়ার সময় এই কুচক্র মহলি ওরা আমার বাতিজিকে বেপরোয়াভাবে কুপাইছে। আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি ওইটাই চাই, যে জীবনে যেন আর কোনোদিন এইরকম কোনো মেয়ে এই ধরনের দুষ্ট ছেলের হাতে কোনোদিন যেন হয়রানি না হয়। অত্যন্ত নাজুক জায়গা, বিশেষ করে বেজাল গ্যাংলিয়ার মতো কিছু জায়গা আছে যে জায়গায় খুব কঠিনভাবে রক্তক্ষরণ হয়েছে। কাজে এই পেশেন্টের অবস্থা সম্পর্কে খুব বেশি কিছু এখনই প্রেডিক্ট করা যাচ্ছে না। এদিকে ছুরিকাঘাত করে পালানোর সময় বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। যে ছোড়াতে কোপাইছে ছোড়াটা তাকে ধরতে সক্ষম হয়েছি এবং তাকে আমরা মেডিকেল ট্রিটমেন্টে রেখেছি। আর বাই দিস টাইম ভিকটিম
তাকে গুরুতর অবস্থায় আপনাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় সোমবার রাতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বদরুল আলমকে আসামি করে শাহপরান থানায় একটি মামলা করে খাদিজার পরিবার। সময় সংবাদ, সিলেট। গুলশান হামলার সঙ্গে তাহমিদ হাসিব খানের সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনে তাকে আবারও ডাকা হবে। সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই কথা জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, হাসনাত করিমকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই বাছাই চলছে। খান মোহাম্মদ রুমিলের রিপোর্ট। পহেলা জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে নৃশংস হত্যাকাণ্ডের পরের দিন আলোচনায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও স্থিরচিত্র। এতে দেখা যায় হামলাকারী জঙ্গিদের সঙ্গে অবাধে চলাফেরা করছেন তাহমিদ ও হাসনাত করিম। এমনকি অস্ত্র হাতে জঙ্গিদের সঙ্গে আলাপরত অবস্থায়ও দেখা যায় তাদের। পরে তাহমিদ ও হাসনাত করিমকে 54 ধারায় গ্রেফতার করে কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ। ঘটনার 3 মাসের বেশি সময় পর মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিট বলছে, হামলার সঙ্গে তাহমিদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এরই মধ্যে জামিনও পেয়েছে সে। সাক্ষ্য প্রমাণে যেটি উঠে এসেছে আমরা সেইভাবেই কাজ করছি। ভবিষ্যতেও তার সম্পৃক্ততা কোনো পর্যায়ে আসে তাহলে তাকে আবার এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। হাসনাত করিম, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে টিএফআই সেলেও পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদে যতটুকু পেয়েছে সেটি মিলিয়ে আমরা একটা কনক্লুশনে পৌঁছতে পারবো। কাউন্টার টেররিজম ইউনিট প্রধান বলছেন, গুলশান হামলার মূল পরিকল্পনাকারীদের বেশিরভাগই অভিযানে নিহত হয়েছে। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে আছে বাশারুজ্জামান ওরফে চকলেট, জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী সহ আরো কয়েকজন। এছাড়া গুলশান হামলার অর্থের উৎস জানা গেলেও কারা কি উদ্দেশ্যে হামলার অর্থায়ন করেছে সেটি জানার চেষ্টা করছেন তারা। আমরা 2-3টা স্টেশন ট্রানজিট সেটি পেয়েছি, কিন্তু একেবারে মূলে এই অর্থটা কে দিয়েছে এটা আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি। সেটি করতে পারলে আমরা বলতে পারবো যে তার কি রাজনৈতিক উদ্দেশ্য আছে নাকি এই কথিত জিহাদের প্রতি তার ভালোবাসা থেকে দিয়েছে। তিনি বলেন, উগ্রবাদ মোকাবেলায় দেশে যে জনমত গড়ে উঠেছে সেটি অব্যাহত থাকলে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সে যতটুকু। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, 2019 ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে সরাসরি খেলবে বাংলাদেশ। প্রভাব পড়বে না আগামী 1 বছরের জয় পরাজয়ে। ওয়ার্ল্ড কাপে কোয়ালিফিকেশন তো আসে, কোনো অবস্থাতেই আমাদের কোয়ালিফাই করতে হবে না। আমরা যদি সব ম্যাচ হেরে যাই, তাও করতে হবে না। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। রাজধানীতে দিনে দুপুরে এক ডাক্তারকে অপহরণের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত বৃহস্পতিবার পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে থেকে 5-6 জন যুবক ডক্টর রিয়াদকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরিবারের দাবি, পারিবারিক শত্রুতার জের ধরে ডক্টর রিয়াদকে অপহরণ করা হয়েছে। মাইক্রোবাসটি শনাক্ত করেছে পুলিশ। অপহৃত ডাক্তারকে উদ্ধার চেষ্টা চলছে। মিরপুরের পল্লবীর একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার রিয়াদ নাসের চৌধুরী, তার পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার ডাক্তার রিয়াদকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এর ভিত্তিতে অনুসন্ধানে নেমে সময় সংবাদের হাতে আসে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার সিসিটিভির ফুটেজ, যাতে দেখা যায় হঠাৎ করেই সাদা রঙের একটি গাড়ি এসে থামে পূরবী সিনেমা হলের সামনে। গাড়ি থেকে পরপর নেমে আসে 3 যুবক। কিছুক্ষণ পরে দেখা যায় পাশের গলি থেকে অপর একজনকে জোর করে গাড়িতে উঠিয়ে দ্রুত ওই এলাকা ছাড়ে অপহরণকারীরা। তবে অপহৃত ওই যুবক যে ডাক্তার রিয়াদ নাসের চৌধুরী তা নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শী ফুটপাতের ব্যবসায়ীরা। ইসলাম ব্যাংকে 2 জন ডাক্তার, এরা এখানে মাঝে প্রায় দিন এসে চা খায়, ওখান থেকে চা খাইয়া এদিক দিয়ে যাইতে আসছে। এর মধ্যে দেখলাম 3টা লোক, তাদের সাথে আরো জড়ো হয়ে গেল। দেখলাম একটা হাইফে একটা মাইকো আইলো, মাইকো হওয়ার পরে পাঁচটার মধ্যে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিছে। পিছনে আরেকটা লোক খালি বলতেছে, ভাই কি হয়েছে আমাকে বলেন, তো কিছুই বললো না। ওই লোকটাকে ধরে টাইনা গাড়িতে উঠাই নিয়ে চলে গেল। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরেই ডাক্তার রিয়াদকে অপহরণ করা হয়েছে। পল্লবী থানাতে 25শে জুলাই প্রথমে আমার ভাই একজনের নামে একটা জিডি করে আসে। ওই লোকের নাম হলো ফরহাদ সরকার। আমার ভাইকে মেরে ফেলবে এরকম একটা থ্রেট ছিল। কারণটা ছিল আমার ভাই এবং উনার স্ত্রী একই সাথে পড়াশোনা করতো। উনার স্ত্রী উনাকে ডিভোর্স দেয় আজ থেকে 3.5 দিন। হ্যাঁ, এবং উনি বিশ্বাস করে যে ওই ডিভোর্সের কারণটা হলো আমার ভাই। প্রশাসন আমাদেরকে যাই বলুক, হ্যাঁ, উনার প্রশাসনের লোক বলে উঠায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এসব অভিযোগে পল্লবী থানায় মামলা করেছে অপহৃতের পরিবার। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই অপহরণে ব্যবহৃত গাড়িটি চিহ্নিত হয়েছে। ডাক্তার রিয়াদকে উদ্ধারেও সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পল্লবী থানা। 3-4 জন লোক তাকে অপহরণ করছে মর্মে এজাহার উল্লেখ আছে। তবে সেখানে ওই ডাক্তারের এক কোর্সমেটের স্বামীর কথা একটু বলা আছে যে সে হয়তো বা তার লোকজন দেয়া
এই ধরনের একটা ঘটনা ঘটে। আমরা ওই বিষয়টাও খতিয়ে দেখছি, একটা গাড়ির নাম্বারও পেয়েছি, ওই নাম্বারটা আমরা যাচাই করেছি। এই গাড়িটা সম্পর্কে আমরা এখন তদন্ত করতেছি। তো মোটামুটি আমাদের অগ্রগতি আছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে কোস্টগার্ডের প্রধান কার্যালয়েও ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে ডাক্তার রিয়াদের ভাই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরে বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.2% ধরা হলেও বিশ্বব্যাংক বলছে প্রবৃদ্ধি হবে 6.8%। কারণ হিসেবে ব্যক্তি খাতে বিনিয়োগে স্থবিরতা সহ সার্বিকভাবে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত না হওয়াকে বিষয়টি তুলে ধরেছেন সংস্থাটি। সোমবার সকালে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বিষয়ক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে একথা তুলে ধরেন সংস্থাটি। অবশেষে আমরা 6 হতে 6.5% বলয় অতিক্রম করে চলতি অর্থ বছরে 7.05% প্রবৃদ্ধি অর্জন করব বলে আশা করছি। চলতি অর্থ বছরের 3 মাসের মাথায় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে রিপোর্ট প্রকাশ করল বিশ্বব্যাংক। গেল অর্থ বছরে বাংলাদেশ 7.05% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও বিশ্বব্যাংকের পূর্বাভাস এবার হবে 7% কম। আর বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত না হলে পরের অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধি আরও কম হওয়ার কথা বলেন সংস্থাটির ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের প্রাক্কালন আগামী এই চলতি অর্থ বছরের জন্য 6.8%। রেমিটেন্সের ক্ষেত্রে কি হবে সে নিয়ে প্রচুর অনিশ্চয়তা আছে, ব্যক্তিগত বিনিয়োগের ক্ষেত্রে প্রচুর অনিশ্চয়তা আছে। কাজে সেই প্রবৃদ্ধি হয়তোবা আর তার পরের বছর গিয়ে 6.2 নেমে আসতে পারে। এ সময় বলা হয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় বাংলাদেশে, হতদরিদ্রের হার কমেছে উল্লেখযোগ্যভাবে। তবে সঞ্চয়ের হার বিনিয়োগের চেয়ে বেশি হয় বাড়ছে অর্থ পাচারের মতো ঘটনা। এছাড়া রপ্তানি বাজারে বাংলাদেশ এখনও আটকে আছে কয়েকটি পণ্যের মধ্যেই। সেই প্রবণতাটাও এই অবস্থায় সামষ্টিক অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে অবকাঠামো উন্নয়ন ও রিজার্ভ ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানো সহ আর্থিক খাতে নিরাপত্তা নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরামর্শ সংস্থাটির। রিজার্ভ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা শুধু লিকুইডিটি এবং রিটার্নের ব্যালেন্সিং এর ব্যাপার নয়, এখানে নিরাপত্তার ব্যাপারটাও একটি গুরুত্বপূর্ণ। আমাদের বিনিয়োগ কোথায়, বিনিয়োগ অবকাঠামোতে, বিনিয়োগ উৎপাদনশীলতায়, বিনিয়োগ মানব সম্পদে, এইটা বাড়াতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টরের মৌলিক সংস্কার প্রয়োজন। শুধুমাত্র রিক্যাপিটালাইজেশন ভিত্তিক হলে ফাইন্যান্সিয়াল সেক্টরের সমস্যাগুলি সমাধান হবে না। বিশ্বব্যাংকের পূর্বাভাসে বলা হয় এবছরও দুর্বল থাকবে বিশ্ব অর্থনীতি। বিশ্ব অর্থনীতি দুর্বল থাকবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর কখনোই 7% নিচে নামবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নিউ ইয়র্কে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বাংলাদেশ এখন উন্নয়নের সফল গল্প বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন রিলেশন কমিটির সদস্য কংগ্রেস ওমেন গ্রেস মেং। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কৃষ্ণের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত দ্য ডেভেলপমেন্ট জার্নি অব বাংলাদেশ অ্যান্ড এনভিআরস রোল টু প্লে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সেমিনারে যুক্তরাষ্ট্র কংগ্রেসের হাউস ফরেন রিলেশন কমিটির জ্যেষ্ঠ সদস্য কংগ্রেস ওমেন গ্রেস মেং সহ প্রবাসী ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, আগামী 10 বছরেই বাংলাদেশ থেকে দারিদ্র্য চিরতরে নির্মূল হবে। চাহিদা বাড়া মানেই হলো দারিদ্র বিমোচন। দরিদ্রের কোনো চাহিদা থাকে না, যে দরিদ্র থেকে একটু উপরে ওঠে তার চাহিদা বেড়ে যায়, আর ওর চাহিদা বাড়লেই সারা ইকোনমির অর্থনৈতিক চাহিদা বাড়ে, এবং সেটাই আমরা গত 60 বছরে এটাকেই আমরা আমাদের উন্নয়নের সবচেয়ে প্রধান কৌশল হিসাবে বিবেচনা করেছি। এখন থেকে আমাদের দেশে কখনো 7% নিচে প্রবৃদ্ধি, বার্ষিক প্রবৃদ্ধি হবে না। হলি আর্টিজানের মতো সন্ত্রাসী হামলা বাংলাদেশের চলমান অগ্রগতিতে অনেকটা বাধা সৃষ্টি করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্যতম বাধা এখন জঙ্গিবাদ। আমাদের এই প্রচেষ্টার একটি মাত্র প্রতিবন্ধক দেশে এই মুহূর্তে, সেটি হচ্ছে মৌলবাদ, ফান্ডামেন্টালিজম। কথাটা এসেছে, কিন্তু কথাটা আপনাদের সামনে আবার উপস্থাপন করা দরকার। কারণ ওই আর্টিজান রোডে যেটা হয়েছে কিছুদিন আগে জুলাই মাসে, তাতে আমাদের যথেষ্ট কি বলবো ক্ষতি হয়েছে।
বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় সেমিনারে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্র হাউস ফরেন রিলেশন কমিটির সদস্য কংগ্রেসওম্যান গ্রেস মেং। বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের সফল গল্প। পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফর প্রমাণ করে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী যুক্তরাষ্ট্র। দিন দিন বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও নিবিড় হচ্ছে। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর বার্ষিক সভায় যোগ দিতে 4 দিনের সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেশের স্বার্থে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মতো জনবিরোধী সব প্রকল্প প্রতিরোধ করবে বিএনপি। একথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কারিগরি, অর্থনৈতিক এবং পরিবেশগত শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। এ ধরনের প্রকল্প হাতে নিয়ে সরকার পুরো জাতিকে গভীর সংকটের মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। আজকে শুধু রামপালের বিদ্যুৎ প্রকল্প নয়, বিদ্যুৎ প্রকল্প নয়, যতগুলো প্রজেক্ট তারা নিচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের পেছনে দেখবেন ব্যয় হয়তো 10 টাকা, কিন্তু তারা ব্যয় দেখাচ্ছেন 30 টাকা, 40 টাকা, 50 টাকা। মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার দুর্নীতি। কয়লাভিত্তিক প্রকল্পের বিরোধিতা করছি কেন? যে আমার জাতির অস্তিত্বের জন্য খুব প্রয়োজন। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাই তা হচ্ছে আমার দেশের স্বার্থে, আমার জনগণের স্বার্থে এখানে কখনোই কোনো কম্প্রোমাইজ আমরা করি না, করব না, এবং ভবিষ্যতে আমরা কাউকে করতেও দেব না। এবার প্রবাসের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শারজার একটি হোটেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকারের সভাপতিত্ব এবং যুবলীগের সাধারণ সম্পাদক SM নিজামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শারজা বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর সৈয়দ নূর মোহাম্মদ। বক্তারা জানান, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে যাত্রা অব্যাহত রয়েছে। তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভায় শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় নিউ ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদ আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড ব্রেইন বোস্টনের উইনচেস্টার শহরের একটি চার্চ মিলনায়তনে এই জমকানো আনন্দ মেলার আয়োজন করে, যাতে অংশ নেন পার্শ্ববর্তী 6টি অঙ্গরাজ্য থেকে আসা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি তামান্না করিম। এছাড়াও আগত অতিথিদের শুভেচ্ছা জানান সংগঠনের সহ সভাপতি ডক্টর কাজী জালাল এবং সাধারণ সম্পাদক নুনাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নিউ হ্যাম্পশায়ার থেকে আসা বেইনের সদস্য ইকবাল হাসান। আলোচনা শেষে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নাচ এবং গান পরিবেশিত হয়। থানায় সাধারণ ডায়েরি করতে গিয়ে গ্রাহক হয়রানির বিষয়ে সময় সংবাদের প্রতিবেদন প্রচারের পর রাজধানীর রূপনগর থানার অভিযুক্ত পুলিশ সদস্য মোহাম্মদ হাশিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে হাশিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পুলিশের মিরপুর জোনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ওসি লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি রূপনগর থানার একটি জিডিও করেছেন। জিডি করতে সাধারণ মানুষের হয়রানির বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পরিচয় গোপন রেখে সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ সদস্য হাশিম সময় সংবাদ প্রতিবেদকের কাছে টাকা দাবি করে। এ বিষয়ে প্রতিবেদনটি গত 1 অক্টোবর প্রচার হলে 2 দিনের মাথায় তাকে ক্লোজ করা হয়। উদ্বোধন হলো 2 দিন ব্যাপী এশীয় চলচ্চিত্র উৎসবের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে দেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবের উদ্বোধন করা হয়। দেশীয় পর্দায় এশীয় চলচ্চিত্র শীর্ষক ব্যানারে 7টি দেশি বিদেশি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে 2 দিনের চলচ্চিত্র উৎসবের প্রদর্শনীতে। নির্মাণ নৈপুণ্যে অসাধারণ আর বিভিন্ন পুরস্কার প্রাপ্ত সিনেমাগুলো দর্শকদের সামনে বড় পর্দায় নিয়ে আসতে ছিল এই উদ্যোগ। এমন উদ্যোগে খুশি চলচ্চিত্রের সোনালী সময়ের অভিনয় শিল্পীরা। আয়োজকদের মুখ থেকে আমি যেটা শুনতে পেলাম যে তারা প্রত্যেকে সিনেমা দেখতে চায়। আমার ডিপার্টমেন্টের ছেলেরা
স্টুডেন্টরা সিনেমা দেখতে চায়। বন্ধুত্বের জন্য ফেস্টিভ্যাল, আমাদের সেই মিলিনিয়ামে 2001-এর সে শতাব্দীর প্রথম ফেস্টিভ্যাল করেছিলাম আমরা কয়েকজন। উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকতে পেরে খুশি নির্মাতারাও। সিনেমার কতগুলো প্রচলিত স্কুল আছে, তারা যখন সাফল্য লাভ করে তখন অন্য যারা আছে তারা সবাই ওদের মতো ছবি বানাতে চায়। বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ চলচ্চিত্র নির্মাণ করছেন, বাংলাদেশের ছবিকে বিশ্ব দরবারে ভালোভাবে তুলে ধরছেন। সকল অন্ধকার দূর হয়ে বর্তমান সংকট নিরসনে চলচ্চিত্রের ভূমিকার কথাও তুলে ধরলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। চলচ্চিত্রের মূল কাজ হবে এই মানব সমাজ, মানব সভ্যতাকে বর্তমান সংকট থেকে বাঁচিয়ে রাখা। সকল প্রজন্মের অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধ হোক চলচ্চিত্র অঙ্গন। বাংলা সিনেমাও ফিরে পাক সোনালী সময়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। বাছাই পর্ব নয়, 2019 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী 1 বছরে জয় পরাজয় এতে কোনো প্রভাব ফেলবে না, সময় সংবাদকে এমনটাই দাবি করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসির নিয়ম অনুযায়ী পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলতে হলে 2017 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকতে হবে। টাইগারদের বর্তমান র্যাঙ্কিং 7 নম্বর হলেও 1 বছরে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। কবছর আগে আইসিসির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় জনপ্রিয়তা ও আকর্ষণ বাড়াতে 2019 সাল থেকে বিশ্বকাপ হবে 10 দলের অংশগ্রহণে, যেখানে আইসিসি র্যাঙ্কিং এর শীর্ষ 8 দল অংশ নেবে সরাসরি, আর র্যাঙ্কিং এর 9 থেকে 12 নম্বরে থাকা 4 দলের সাথে আইসিসি ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের শীর্ষ 4 দল এবং আইসিসি ডিভিশন 2 ক্রিকেট লিগের 2টি দল অংশ নেবে। আইসিসি র্যাঙ্কিং এ বর্তমানে বাংলাদেশের অবস্থান 7-এ। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের একটি হেরে 3 রেটিং পয়েন্ট হারালে আবারও আলোচনায় আসে 2019 বিশ্বকাপে টাইগারদের সরাসরি খেলার বিষয়টি। কারণ 2017 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিং এর শীর্ষ 8-এ থাকলে কেবল সরাসরি মিলবে ইংল্যান্ড বিশ্বকাপের টিকিট। তবে জয় পরাজয়ের সব সমীকরণ উড়িয়ে সময় সংবাদে বিসিবি সভাপতি দিলেন সুসংবাদ। র্যাঙ্কিং এর সবচেয়ে যদি ইম্পর্টেন্সটা দেখে আমাদের কোয়ালিফাই করতে হবে কি হবে না, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফিকেশন তো আসে, কোনো অবস্থাতেই আমাদের কোয়ালিফাই করতে হবে না। আমরা যদি সব ম্যাচ হেরে যাই, সব, তাও করতে হবে না, এইটুকু বলতে পারি আপনাদের। কোয়ালিফাই করার এখনো প্রায় 1 বছর বাকি। এর মধ্যে অন্তত 12টি ওয়ানডে খেলবে টাইগাররা, সংখ্যাটা বাড়তেও পারে। তবে আইসিসি ওডিআই প্রেডিক্টরেও দেখা যাচ্ছে একই জিনিস। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত এফটিভিতে থাকা সিরিজগুলো বাংলাদেশ হারলেও র্যাঙ্কিং এ 8-এর নিচে নামবে না। তাই বেশ আত্মবিশ্বাসের সাথে যুক্তি তুলে ধরেন বোর্ড সভাপতি। সবচেয়ে আমার কাছে এখনো অবাক লাগে কেন হয়েছিল এটা, ওই যে মনে আছে 2 টিয়ার সিস্টেম নেমে যাবে, ডিগ্রেডেশন, এরকম কিছু ছিলই না। মানে একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, এখানে ফুল মেম্বার স্ট্যাটাস বা টেস্ট স্ট্যাটাস যাওয়ার কোনো ক্লজই নাই, ওই ফর্মুলাটা তো জানতে হবে। বিসিবি সভাপতি কিংবা আইসিসি ওডিআই প্রেডিক্টর যাই বলুক না কেন, শেষ পর্যন্ত কিন্তু মাশরাফিদের মাঠের খেলায় প্রমাণ করে নিশ্চিত করতে হবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দালাল এবং বহিরাগতদের দৌরাত্বে বেশিরভাগ সরকারি হাসপাতালের বহির্বিভাগে বিড়ম্বনা শিকার রোগী এবং স্বজনরা। প্রতিরোধী অভিযান চলছে দাবি কর্তৃপক্ষের। কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া থেকে শুরু হলো স্মার্ট কার্ড বিতরণ। পর্যায়ক্রমে দেওয়া হবে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে। শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সব শিশুর জন্য বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করার প্রত্যয়। চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে কম হবে প্রবৃদ্ধি, পূর্বাভাস বিশ্ব ব্যাংকের। আর কখনোই 7% নিচে নামবে না, নিউ ইয়র্কে অর্থমন্ত্রী। এবং প্রেমের প্রস্তাবে রাজি না হয় সিলেটের মহিলা কলেজের এক ছাত্রীকে কুপিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার অবস্থা আশঙ্কাজনক। এ ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক রবি সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।